আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে সালাউদ্দিন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই দেশের জন্য মঙ্গল, মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের সাথে আলোচনা করে ঋণের কিস্তি ছাড় IMF। হাইকোর্ট মাজার গেটের পাশে ড্রামের ভেতর থেকে খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের 3 নেতা পেট্রোল বোমা সহ আটক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির। 17 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার। ডিপজলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা তদন্তে PBI। ঠাকুরগাঁও ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ। ভারতীয় সহ 32 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। এবং সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হচ্ছে আমাদের একটি গুরুদায়িত্ব। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গণভোটে 4টি বিষয়ের উপর একটি ভোট গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন। বৃহস্পতিবার 13 নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে দলটির নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আছে, সাধারণ প্রজ্ঞাপন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বার্ষিকী অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। PR এখনও জনগণের কাছে বোধগম্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বোঝে না। তিনি বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি। গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপর বাংলাদেশে আসবে IMF মিশন। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পরে ছাড় হবে ষষ্ঠ কিস্তির অর্থ, এমনটা জানিয়েছেন IMF এর বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপারজিউ।
ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থান করে আইএমএফ টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অর্থনৈতিক সংস্কার চলমান থাকলেও কাঙ্ক্ষিত ফলাফল নেই। এনবিআর এর সংস্কার হলেও জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে কম রাজস্ব আদায় করেছে বাংলাদেশ, জানায় আইএমএফ। হাইকোর্ট মাজার গেটের পাশে জাতীয় ঈদগাহের সামনে থেকে খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামের ভেতর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাত পরিচয় এক পুলিশের খণ্ডিত লাশ দেখতে পায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, দুটি নীল রঙের ড্রাম থেকে লাশটি বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল লাশের খণ্ডিত অংশ। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে মরদেহ, অন্যটিতে চাল পাওয়া গেছে। মরদেহটি মাথা সহ উদ্ধার হয়েছে, অসংখ্য টুকরো করা হয়েছে। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হলেন তাওসিফুর রহমান সুমন। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তাওসিফের মা তাসনিম নাহার আহত হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহমেদ, দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ। তাদের বাড়ি একই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে। অধ্যাপক আলী রিয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দান করেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা দিয়ে ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে ঘটনাস্থলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে যায়। আগে থেকে অবস্থান করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে দেওয়া 17 নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদস্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ও পদস্থগিত নেতাদের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদে ফিরিয়ে দেওয়া হলো। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিপজল ও তাঁর সহযোগী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাউর রহমানের আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর স্বামী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী কায়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 8 জুলাই ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ওই ব্যক্তির স্ত্রী মামলা করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এমন ঘটনায় জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 12 সেপ্টেম্বর সকাল 11টায় অফিসে আসেন ভুক্তভোগী নারী কর্মচারী। দুপুর 12টা 25 নেজারত ডেপুটি কালেক্টরেট রুমে নাস্তা দিয়ে আসেন ওই নারী। পরিবেশন শেষে নাস্তার রুমে চলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করেন। ওই সময় ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন অংশে হাত দেন অভিযুক্ত কর্মকর্তা। তিনি বারবার বাধা দেওয়া সত্ত্বেও অনৈতিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন উপেন্দ্রনাথ রায়। এমন ঘটনায় মানসিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী নারী কর্মচারী। ভারতীয় সহ 32 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট 32 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় এলাকা মসজিদুল হারামে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশও দেখা গেছে, কোনো বৃষ্টি হয়নি। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কার কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। সংস্থাটি জানায়, ওই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফাক সহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল জলাবদ্ধ রাস্তা দিয়ে চলাচল করছে। এসব এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টি হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।